ঈদ মোবারক। কেমন আছেন সকলে? নিশ্চয়ই ভালো। আর সারা বিকেল মানে দুপুর থেকে বিকেল পর্যন্ত যে বৃষ্টিটা হয়েছে, তারপরে নিশ্চয়ই মনটা একটু ঠান্ডা ঠান্ডা, একটু ফ্রেশ ফ্রেশ লাগছে। কালকে সারাদিনের পরিশ্রম, আজকের একটু বিশ্রাম। আশা করি এই সময়টায় আরও একটু ভালো লাগাতে রেডিও মহানন্দার বিশেষ আয়োজন শুনছেন, সঙ্গে আছেন। এখন আমরা যে অনুষ্ঠানটিতে হাজির হয়েছি সেটি হচ্ছে হারখে স্টার, আমাদের চাঁপাইনবাবগঞ্জের স্টার। তাদের নিয়ে আমাদের আজকের আয়োজন। আর আমি আপনাদের সাথে আছি মেঘলা, আমার সাথে আছেন আজকে একজন স্টার। আপনারা বিভিন্ন জায়গায়, বিভিন্ন মেলায়, বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখেছেন। আজকে আমাদের স্টুডিওতে তার সাথে কথা বলবো, তার নানা বিষয়গুলো আমরা জানবো, যে একজন স্টার হিসেবে তার যে কার্যক্রম, তার যে প্রফেশন, তার যে স্টার হওয়ার পেছনের গল্পটা, সবগুলো আমরা জানবো। শুনুন, সঙ্গে থাকুন, আর কমেন্ট বক্সে জানিয়ে ফেলুন আপনার কথাগুলো। স্বাগত আপনাকে শরীফা খাতুন আমাদের স্টুডিওতে। ঈদ মোবারক। কেমন আছেন? সবাইকে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমরা তো ভালো আছি, আর ভালো আছি বলে কিন্তু আপনাদের এখানে নিয়ে চলে এসেছি আপনার সাথে সময় কাটানোর জন্য। ঈদের দিন বা আজকে ঈদের দ্বিতীয় দিন কিভাবে কাটছে? ঈদের দিন তো আমাদের সবার কাজ সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, বিশেষ করে মেয়েদের কাজটা অনেক বেশি। কারণ সকালে উঠে খাবার দাবার রেডি করা, নাস্তা রেডি করা, তারপরে আবার ছেলেরা যে গরু করতে যায়, কুরবানির যে কাজগুলো আছে সেগুলো করতে যায়, ওখানেও আমরা মহিলারা অনেকটাই সহায়তা করি। তারপরে বাড়িতে এসে কিন্তু রান্না বান্নার কাজটা থেকে সব থেকে বেশি। ওটা সকালে কিছু নাস্তার আইটেম থাকে, ওগুলো ফজরের পর থেকে উঠেই বানানো শুরু করি। আচ্ছা, তো পরিবারে কে কে? পরিবারে আমার হাজবেন্ড আছে, আমি, আমার ছেলে মেয়ে, আমাদের এই ছোট পরিবার। আচ্ছা, এই যে ছোট পরিবারে আপনার নামের সাথে একটা শব্দ, সেটি হচ্ছে আপনি একজন উদ্যোক্তা। কেমন লাগে গল্পটা একটু? আমার নামের সাথে যে উদ্যোক্তা, আর আমি যে এই পর্যন্ত আসছি, মানে আমাকে এখন চাঁপাইনবাবগঞ্জে কিন্তু মানে আমাদের চাঁপাইনবাবগঞ্জে আমি দেখা গেল যে কোনো জায়গায় যাচ্ছি অটোতে, তখন অনেকেই বলে আপনি শরীফা আপা না, আপনাকে মেলায় দেখেছি। তো তখন ভালো লাগা কাজ করে যে আমার একটা পরিচিতি আমি অর্জন করতে পেরেছি। আচ্ছা, তো কি নিয়ে কাজ এবং কখন থেকে শুরু করলেন? আমার কাজ বলতে আমি এমএ পাস করেছি, তারপরে তো সবার ইচ্ছা থাকে যে চাকরি করবে। তো চাকরি করা বলতে আমাকে আবার মানে আমার আবার বাইরে কোনো পরীক্ষা দিতে যাওয়া হয়নি। আমার শুধু ওই যে প্রাইমারির যে পরীক্ষাগুলো চাপাইয়ের মধ্যে, এগুলোই দেওয়া হয়েছে। তো ভাগ্যে তো চাকরি সবার থাকে না, সেটাই। তখন এই মাথায় আসলো যে আমি তো হাতের কাজ পারি, বা আমাদের এলাকাতে তো হাতের কাজের অনেকেই কাজ পারে, তো আমি এইটা নিয়ে একটা কাজ করতে পারি। আর বাড়িতে বেকার বসে থাকে কি করব, সময় তো কাটাতে হবে। এই কাজে আসলে সময়টা অনেক পার হয়ে যায়। তারপরে হঠাৎ করে চিন্তা আসলো, হাজব্যান্ডকে বললাম যে আমি একটা কাজ করতে চাইছি হাতের কাজ নিয়ে। তো উনি আমাকে পেজটা খুলে দেয়। আচ্ছা, অনলাইন পেজ। আচ্ছা, তো অনলাইন পেজ খোলার পরে আমি 3টা ওয়ান পিসের কাপড় কিনি, বানাতে দেওয়ার পর ছবি ছাড়ি, ওখান থেকে অর্ডার আসে। ওগুলো কি হ্যান্ড পেইন্টেড নাকি হাতের কাজ? মানে সুই সুতার যে কাজটা। আচ্ছা, তো ওখান থেকে অর্ডার আসলো, তখন মানে মনের ভিতরে একটা আনন্দ আসলো যে আমি তো পারবো। অর্ডার যখন আসছে তাহলে আমি এটা নিয়ে একটু কাজ করতে পারবো। ওখান থেকেই শুরু করা। আর আমার পরিবার থেকে অনেক সাপোর্ট। আমার শাশুড়ি ছিল, উনি আমাকে মানে উনি যেভাবে আমাকে সাপোর্ট করেছেন, উনি যদি সাপোর্ট না করতেন তাহলে হয়তো বা আমি বাড়ির বউ হয়ে এই কাজ করতে পারতাম না। আচ্ছা, এটা হচ্ছে পরিবারের সাপোর্টটা হচ্ছে মূলধন, এবং পরিবারের সাপোর্ট দুইটা কিন্তু যে কোনো কাজ শুরুর ক্ষেত্রে মনে হয় যে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আপনি মূলধন আছে, আপনার সাপোর্ট নাই, অনেক সময় আপনাকে ব্যাকে নিয়ে চলে যাবে। কিন্তু পরিবারের সাপোর্টটা থাকলে পরিবারের সাপোর্টটা, যেমন আমার হাজবেন্ডের সাপোর্ট, শাশুড়ির সাপোর্ট, দুটাই সাপোর্ট আমার ছিল। আমার বাসায় মানে আমার হাজবেন্ড
ছেলে একটাই। আগে কথা বলেন। হুম। ছেলে একটাই। হুম। তো সেই হিসাবে শাশুড়ি আমার কাছে। আচ্ছা। তো শাশুড়ি যদি আমাকে সাপোর্ট না করতো তাহলে তো তাহলে আমার এটা সম্ভব আসা ছিল না। সম্ভব হতো না। আচ্ছা, তো ঈদের দিনটা কিভাবে পার করলেন? ব্যস্ততার সাথে, যদিও কুরবানির ঈদ একটা ব্যস্ততা, আর ঈদের আগে যে অনলাইনে আপনার পেজ রয়েছে বা আপনার যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে কেমন ব্যস্ততায় কেটেছে? আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে আমার। মানে ঈদের আগে যে কাজগুলা ছিল, কুরবানি ঈদে ব্যবসা এমনিতেই সবার একটু কম হয়, আমারও এবার কুরবানি ঈদে কম হয়েছে, ব্যস্ততা একটু কমই ছিল, কিন্তু তারপরে আলহামদুলিল্লাহ যেভাবে গেছে এতেই মানে আমরা মেয়ে হয়ে যে কাজটা করছি এতেই আমাদের মানে আলহামদুলিল্লাহ চলবেই। একজন আত্মনির্ভরশীল নারী বলতে আপনার কাছে অনুভূতিটা কি? একজন আত্মনির্ভরশীল নারী বলতে আমার কাছে মানে আমার অনুভূতি বলতে যে আমি আমার ব্যবসার যে টাকাটা পাই বা আমি যে ইনকামটা করি সেখান থেকে আমি নিজে খরচ করতে পারি, বা আমার যে ছেলে মেয়ে আছে আমি তাদেরকে অনেক কিছুই দিতে পারি, বা ভবিষ্যতের একটা আর ভবিষ্যতের জন্য কিছু তো আছে, ওটা তো সঞ্চয় আছে, মানে পরিকল্পনা তো থাকবে যে আমার ভবিষ্যতে ছেলে মেয়ের জন্য কিছু জমানো বা নিজের ভবিষ্যৎ বলতে কিছু জমানো, এটাও করতে পারি। একজন উদ্যোক্তা হিসেবে তৈরি হওয়ার পেছনে কিন্তু অনেক গল্প রয়েছে, আমরা কিন্তু সেই গল্পই শুনছি আজকের উদ্যোক্তা, আজকে আমাদের অতিথি শরীফা খাতুনের কাছ থেকে। আমাদের সাথে কমেন্টে যারা রয়েছেন আমরা তাদের পাঠানো কমেন্টগুলো পড়বো। রয়েছেন আমাদের সাথে হেলাল খান, আলীনগর, সাপাহার, নওগাঁ থেকে যুক্ত হলাম। আপনিও কিন্তু জানিয়ে ফেলুন আপনার সেই গোপন প্রতিভাটি। আজকে যেমন আমাদের অতিথি একজন প্রতিভাময় বলা যায়, তার প্রতিভার কথা শুনছি, আশা করি মানুষ তার প্রতিভাকে মনে রেখে স্মরণ করে তাকে অনুসরণ করবে অবশ্যই। আর কে টুটুল বলছেন ঈদের আনন্দ তখনই পূর্ণ হয় যখন নিজের কাজের মাধ্যমে অন্যের মুখেও হাসি ফোটানো যায়। শরীফার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়েছে, ধন্যবাদ। মেহেদি হাসান, আমাদের মেহেদি ভাই বলেছেন শরীফা খাতুন এগিয়ে যান। অবশ্যই তিনি এগিয়ে যাবেন, আমি চিনি, আমার ফ্রেন্ড লিস্টে আছেন। আচ্ছা, আর আমাদের ধন্যবাদ ভাইয়া, আমরাও ভাইয়া বলি। আর কি টুটুল বলছেন সঞ্চালক হারকিস্টার আর উদ্যোক্তা শরীফা খাতুনের গল্প শুনে মনে হচ্ছে স্বপ্ন দেখলেই না, সাহস থাকলেও সফল হওয়া যায়। অবশ্যই, কারণ আপনি যখন একটা কোনো পরিকল্পনা ভাবছেন তখন কিন্তু প্রথমেই প্রয়োজন হচ্ছে আপনি যেটা ভাবছেন সেটা কি ভাবছেন, সেটাতে আপনি সাহসটা তো থাকা লাগবে। আমি একটা কাজে এগোচ্ছি, সে কাজটা আমি করতে পারবো কিনা, সাহসটা আমার বুকে আছে কি, বা আমাকে সাহসটা থাকাই লাগবে। সাহস না থাকলে কোনো কাজে এগিয়ে যাওয়া যাবে না। আচ্ছা, আপনি তো উদ্যোক্তা যখন মানে হওয়ার জন্য আপনি যে কাজটা, যে সুই সুতার কাজটা নিয়ে যখন ভাবলেন তখন তো অনেকগুলো ভাবনা আমার মনে হয় এসেছিল, সেগুলো কি কি ছিল? যেমন আমরা যে কোনো ব্যবসা করতে গেলে প্রথমেই ভাবি আমি কত টাকা বিনিয়োগ করছি, সেখানে লস, সেখানে চ্যালেঞ্জ, সেটা উতরানোর উপায়, এগুলো কি মাথায় এসেছিল? পরামর্শদাতা কে ছিলেন? পরামর্শদাতা আমার হাজবেন্ড ছিল। আচ্ছা। আর আমি যে বললাম প্রথমে আমি 600 টাকা দিয়ে 3টা ওয়ান পিসের কাপড় কিনলাম, তারপরে 3টা জামাতে হয়তো বা 600-700 টাকা মজুরি দিলাম, দিয়ে শুরু করলাম। তারপরে আমি একটা বিজনেসের কোর্স করলাম, মানে আমি বাসায় থেকে কিভাবে বিজনেসটা করবো, অনলাইন পেজে কিভাবে করতে হবে, আমি তো একা একা পারবো না, আমার হাজবেন্ড আছে আমার সাথে, উনি আমাকে সাহায্য করেন, কিন্তু আমি তো মানে বিজনেসটা কিভাবে পরিচালনা করব সেটা সম্পর্কে আমাকে জানতে হবে। তখন কি কোনো তখন আমি একটা বিজনেসের একটা প্রশিক্ষণ নিয়েছিলাম, 40 দিনের প্রশিক্ষণ। তো এটা আমি জাতীয় মহিলা সংস্থা থেকে নিয়েছিলাম। তো সেখানে আমাকে 6000 টাকা ভাতা দেওয়া হয়। আচ্ছা। তো ওই টাকা সাথে হাজবেন্ডের কাছ থেকে নিলাম কিছু টাকা, দিয়েই শুরু করলাম। প্রাইডের কিছু শাড়ি কিনলাম, মানে প্রাইডের শাড়িতে আমি আবার প্রাইডের শাড়িটা পাইকারি সেল দিতাম। আচ্ছা আচ্ছা। তারপর প্রাইডের শাড়িতে আমাদের হাতের কাজগুলো, মানে প্রাইডের শাড়িতেই 3 পিস বানানো, শাড়িতে কাজ করা, সবগুলো এগুলো আমাদের চলতো। হাতের সুচারু দক্ষতাই কতদিন চলছে? সেই আমাদের 5 বছর আমি এ নিয়ে কাজ করছি, আর আমি ছোট থেকেই এই হাতের কাজ পারি আলহামদুলিল্লাহ। আমাদের মনে হয় চাঁপাইনবাবগঞ্জের প্রতিটা মেয়ে হাতের কাজের কোনো না কোনো একটা বিষয়ে দক্ষ থাকে। এটা হচ্ছে মানে
উপরওয়ালা প্রদত্ত, আমার মনে হয় এমন কোনো মেয়ে নাই। যদিও ধরো যে 100 জনে 90 জন তো পারে, কিছু না কিছু পারে, অনেকেরই ভিতরে এখন মানে যেটা নিউ জেনারেশন হচ্ছে এখন, এই যে অ্যান্ড্রয়েড ফোন হওয়াতে অনেকেই সেলাইয়ের দিকে এগোচ্ছে না, সব ফোন ঘাটাঘাটি করাতে সেলাই কি সম্পর্কে এটা থাকছে না। দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু পারে না। কিন্তু এখন অনেক পেজ গুলো আছে, যেমন আপনাদের পেজ গুলো আমরা দেখেছি যে আপনারা সেলাই করছেন, সেটাও কিন্তু আমরা দেখাই, তারপরে সেখানেও হয়। আমি যে কর্মীগুলাকে কাজ দিই তাদেরকে মানে তারা যে সেলাইটা জানে না আমি কিন্তু শিখিয়ে দিই। আচ্ছা, তো এখন আপনি শুরু করেছিলেন নিজে, এখন কতজনকে নিয়ে কাজ করছেন? আমি আলহামদুলিল্লাহ আমার মানে রেগুলার যে কর্মীগুলা আছে সেগুলো তো 8-10 জন আছে, আর আমি যাদেরকে কাজ করাই মানে মাঠ পর্যায়ে প্রায় 50-100 প্লাস এরকম হয়ে যাবে। একজন উদ্যোক্তা শুধু নিজে উদ্যোগ হয় না, আর এখন হচ্ছে যে আমার বাসায় অনেকে আছে কাজের জন্য, আমাকে কাজ শিখতে দেওয়া যাবে, কাজ নেয়ার জন্য, মানে জানে যে ওনার কাছে কাজ পাওয়া যাবে। তাহলে দেখা যাচ্ছে যে শুধু একজন সফল হলে বা একজন নিজেকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুললেও অন্য মেয়েদের বা অন্য নারীদেরও যে আপনি পথ প্রদর্শন করছে সেটা কিন্তু দেখাচ্ছে। আমার মাধ্যমে যে অন্য নারীরা কিছু উপার্জন করতে পারছে সেটা তো আমার কাছে অনেকটা মানে আমি ভালো ফিল করি যে আমার কাজটার মাধ্যমে অন্যদের নারীরা সহযোগিতা পাচ্ছে, ওদের সংসারে কাজে লাগাতে পারছে। অনেক অসহায় মেয়েরা আছে, কিন্তু অনেক অসহায় মেয়েরা আছে যে আমার হয়তো বা কারো স্বামী নাই বা স্বামী থাকলে অনেক গরিব, তাদের সংসার কাজে লাগবে। আর যারা কাজ করে অনেক কাজ করে, কারণ একটা জামা আমরা যদি করতে যাই আমরা কিন্তু সময় লাগাবো, 1 মাস তো সময় লাগবে, আর তাদের কাছে 8-10 দিনে না, কারণ তাদের কাছে ওইটা প্রয়োজন যে আমি যদি করে দিই আমি টাকাটা পাবো বা আবার আরেকটা কাজ পাবো, এরকম হয়। তো সেই ক্ষেত্রে অনেক জনের পরিশ্রমের ফল কিন্তু একটা প্রতিষ্ঠান। আপনার প্রতিষ্ঠানের নামটি কিন্তু আমরা এখনো শুনিনি। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে অনলাইন পেজ প্রচেষ্টা নকশি কর্নার। আচ্ছা, আমার প্রোডাক্টগুলো আমার বাসায় স্টক থাকে, আমার কোনো মানে দোকান নাই বা শোরুম নাই, আমি বাসা থেকেই সেল দিই অনলাইনে। আচ্ছা, আমরা একটু কমেন্ট পড়ি। আমাদের সাথে রয়েছেন যিনি আর কে টুটুল, বলছেন উদ্যোক্তা হওয়া শুধু ব্যবসা না, এটা নিজের স্বপ্নকে নিজের হাতে গড়ে তোলা। ঠিক, গড়ে তোলা হচ্ছে আমাদের। আমার তো স্বপ্ন ছিল যে আমি হাতের কাজ তো পারি, এটাকে দিয়ে তো আমি এগোতে পারি, এজন্য মানে স্বপ্ন দেখেছিলাম বলে আজকে আমি শরীফা খাতুন। বলা হয় যে মানুষ বলে যে ঘুমিয়ে স্বপ্ন দেখলে সেটা নাকি স্বপ্ন হয় না, জেগে স্বপ্ন দেখতে হবে, জেগে স্বপ্ন দেখতে হবে। কারণ হচ্ছে তিনি সুই সুতোর কাজ করতেন, সেটাকে নিয়ে ভেবেছেন আমি এটা নিয়ে কিছু করব, সে জেগে দেখা স্বপ্নগুলোই কিন্তু বাস্তবে রূপদান করা যায়। ঘুমিয়ে তো ভুলে গেলেন, ভুলে গেলাম। আর রয়েছেন হোসেন আলী, সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? সোনা মসজিদ সোনাপুর থেকে নামাজের পর এসেছেন। বারিউল ইসলাম বলছেন এরকম অনুষ্ঠান দেখে খুব ভালো লাগে। আসলে আমাদেরও ভালো লাগে যে আমরা অনেককেই চিনি, অনেকের গল্প জানি, কিন্তু সেই গল্পগুলো যখন অন্যের কাছে অনুপ্রেরণা হিসেবে তুলে ধরতে পারি, সে ভালো লাগাটাও কাজ করে। আর এইরকম মানুষদের সাথে সময় কাটানো তো আমার মনে হয় না যে 10-15 মিনিট বা আধা ঘন্টায় শেষ করা যাবে। অনেক কথা থাকে, অনেক গল্প জমে থাকে, তুলে ধরা যায় না। হ্যাঁ, কিন্তু আমরা পর্যায়ক্রমে দেখা যাক কি আজকে শোনা যায়। বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছি। হোসেন আলী, আপুর বাড়ি কোথায় জানতে চেয়েছেন? আমার বাসা উপরাজরামপুর, আপনি প্রচেষ্টা নকশি কর্নারের যে পেজটি রয়েছে সেখানে গেলে কিন্তু আপনি আপুর অনেকগুলো কাজ দেখতে পারবেন। সেখান থেকে নাম্বার আছে, যদি কোনো কিছু লাগে আমাকে ওখানে যোগাযোগ করতে পারেন। ডেলিভারি তো দেওয়া হয় নাকি এসে নিয়ে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয়, আমাদের ক্যাশ অন ডেলিভারি চলে। আচ্ছা, তাহলে তো সুবিধা থাকছে। আপনি সেই কাজগুলো, সুন্দর সুন্দর কাজগুলো আপনি পছন্দ করে সেখান থেকে অর্ডার দিতে পারেন, আর ডেলিভারির সুযোগ তো রয়েছে। মৌটুসী চৌধুরী বলছেন যে শুরুতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল আর কঠিন সময়গুলো কিভাবে পার করেছেন? সাথে থাকুন, আমরা কিন্তু জানবো পর্যায়ক্রমে। উমর আলী বলছেন দুইজনকে জানাই ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। দিলরাজ খানম
আসসালামু আমাদের আলাইকুম আপু। আরেকজন উদ্যোক্তা আপু, হ্যাঁ। উনিও সফল উদ্যোক্তা। উনি এখন অবশ্যই। আবার নেপাল থেকে আসলেন মেলা করে। আচ্ছা, তাহলে আমরাও হয়তো কোনো একদিন আপুর গল্পগুলো হ্যাঁ, শুনতে পাবো। শারমিন অবশ্যই। আক্তার পা বলছেন আসসালামু আলাইকুম। আমাদের এই আপু উদ্যোক্তা। ঈদ মোবারক আপুরা, আমরা কিন্তু আপনাদের সেই গল্পগুলো শুনতে চাই। শাহনাজ পারভিন মিলি সালাম জানিয়েছেন সীমাকে। ওয়ালাইকুম আসসালাম। আমার ডাক নাম সীমা, আমাকে সীমা নামেই অনেকে চিনে, কিন্তু আচ্ছা। আমি উদ্যোক্তা লাইফে শরীফা নামেই পরিচিত। আচ্ছা, তবে আমার নতুন যেগুলো আমরা কাছের মানুষ ওরাই এখন তো আমাকে সীমা নামে চিনে। আচ্ছা, ওমর আলী বলছেন কতদিন থেকে উদ্যোগ নেওয়া হয়েছে? আমার 5 বছর। আচ্ছা, শুধু কি সুই সুতার কাজের সাথে জামা কাপড় মানে জামা, শাড়ি, পাঞ্জাবি, নাকি আর কিছু আপনি যুক্ত করেছেন? আমার জামা মানে হাতের কাজের প্রোডাক্ট যেগুলো ছিল সেগুলো বাদে নকশি কাঁথা, আর তারপর আমি আমসত্ব নিয়ে কাজ করেছি, মানে আচ্ছা। করছি, এখনো করছি। এখন এই আমের সিজন আসলো, আম নিয়ে কাজ আমসত্ব শুরু হবে। আর আমার যেটা মোস্ট ডিমান্ডিং একটা কাজ আছে সেটা কাগজের কলম। ও আচ্ছা, আমি হ্যাঁ। কাগজের কলম নিয়ে কাজ করি, সেটা নিয়ে আমাকে মানে কাগজের কলম থেকে আমি কিন্তু আরো পরিচিতি লাভ আচ্ছা, করেছি। আচ্ছা। কারণ যে চাঁপাইনবাবগঞ্জে পরিবেশ কেউ বান্ধব একটা একটা পরিবেশ product। বান্ধব কাগজ মানে কাগজের কলম কলমটা, বানাচ্ছে, হ্যাঁ, যেটাতে মানে কাগজটা কলমটা ফেলে দিলে গাছ বের হবে। ও, তাহলে তো এটাও দারুণ একটা উদ্যোগ। হ্যাঁ, আর আমার এখন নতুন সংযোজন, মানে কিছুদিন থেকে কাজ করছি, সেটা হলো কেক, হোমমেড কেক। আচ্ছা, হোমমেড কেক, এর বিশেষত্ব কি? হোমমেড কেক আমরা যেগুলো বেকারি থেকে নিই, বেকারির কেকগুলোর যে ক্রিমটা বাচ্চারা কিন্তু খেতে পারে না। আমাদের হোমমেড কেকে আর বেকারিতে স্বাস্থ্যসম্মত কিনা সেটাও তো অনেকে দেখতে আবার পারে হয় না। কি অনেক সময় 2 দিন 4 দিন 4 কেকটা দিন, হ্যাঁ, থাকে থাকে। আর রেফ্রিজারেটরে। আমাদের হোমমেড কেকটা যখন অর্ডার হয় আমরা তখনই বানিয়ে দিই। মানে অর্ডার মানে হলে order হলে হাতে বানাই। সময় নিয়ে বলতে হবে 2 তাহলে। একদিন হাতে সময় নিয়ে বললে বেশি ভালো। হ্যাঁ। আর সকালে বললে বিকালে দিতে দেওয়ার পারি বা চেষ্টা দুপুরে থাকে। দিতে পারি। আচ্ছা, তো তো তাহলে এটার টাটকা জন্য টাটকা খাবার হোমমেড কেকটা। আর ক্রিমটাও আমাদের অনেক মানে বাচ্চা কাচ্চার সব চেটে পুটে খেতে পারে। তাহলে আমরা নতুন নতুন অনেক সংযোজন পাচ্ছি। প্রচেষ্টা থাকলে না, একজন প্রচেষ্টাকারীর সফল প্রচেষ্টাকারী হিসেবে আমরা একজন মানুষের গল্প শুনতে পাই। আমরা অনুষ্ঠানের কাছাকাছি শেষ দিকে যাচ্ছি। রয়েছেন আশরাফুল, বলছেন প্রোডাক্টগুলো খুব সুন্দর, আমি কিনতেই থাকি। আচ্ছা, আমরাও দেখা যাক এই তালিকায় কখন যুক্ত হতে পারি। ধন্যবাদ সাথে থাকার জন্য। হজরত বলছেন আসসালামু আলাইকুম মেঘলা, ঈদ মোবারক। পাশের আপুকেও ঈদ মোবারক জানাই। বরাবরের মতো মালয়েশিয়া থেকে যুক্ত হলাম, কিন্তু চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা রয়েছেন আমাদের সাথে, অবশ্যই থাকুন। আর বলেছেন যে বুঝলাম না, মনে হচ্ছে লাইভে। অবশ্যই লাইভে, কারণ ঈদের অনুষ্ঠান আর সাথে আপু আছেন, লাইভে না এসে কি হয়। আমাদের এই ঈদ মানে তো গরুর মাংস খাওয়ারই তো চলছে এখন তো সন্ধ্যার সময়। কারণ হচ্ছে ঈদে কিন্তু অনেক ধরনের কোরবানি হয়, খাসির মাংসটাও থাকে, গরুর মাংস হয়, মানে থাকে। যেটা দেয়। আর মানে আমাদের এখানে তো আত্মীয় স্বজন বা পাড়াপড়শি বা মানে আমাদের এলাকাতে ফকির মিসকিনের জন্য তো আমরা মানে আমাদের কোরবানিটা তো 3 ভাগ করা হয়। সবাইকে আমরা মাংসটা যার যেরকম হক সেভাবে বিতরণ করি। তাই দেখা গেল যে আমাদের কোরবানিটাতে সবাই আনন্দ করে মাংসটা খেতে পারে। আর হচ্ছে যখন এগুলো, আচ্ছা আপনি কি রান্না করেন? হ্যাঁ, অবশ্যই। তাহলে নিশ্চয়ই দিন রান্না হয়েছে। আমি রান্না করি। তাহলে তো ঈদের দিনটা সব রকম ব্যস্ততার মধ্যেই কেটেছে। হ্যাঁ, অবশ্যই ব্যস্ততা। কারণ তাহলে ঘুরতে যাওয়ার ঈদের দিন আমাদের ঘুরতে যাওয়া হয়নি, কারণ ঘুরতে যাওয়ার মতো আমার সময়ই ছিল না। সকালে উঠে আগে আমরা ঈদ করতাম, আমরা যখন ছোট ছিলাম তখন ঈদের দিন সকালে মায়েরকে দেখেছি যে সেমাই, নুডলস এগুলো রান্না করেছে, আন্দাসা করেছে, বুন্দিয়া করেছে, হয়ে গেছে। কিন্তু এখন তো খাবারের নিত্য নতুন আইটেম, তো এই নিত্য নতুন আইটেম গুলা বানাতে হয়। আর তারপরে ছেলে মেয়ে যেহেতু আছে, তাদের আবদার যে এটা বানাও ওটা বানাও, সব ইউটিউব দেখছে আর নতুন নতুন খাবারের নাম দেখছে, দিয়ে বানাও। তখন বানাতে হয়। সকালে অনেক রকমেরই নাস্তার আইটেম থাকে। তার মধ্যে আমি রান্না করেছিলাম সেমাই বরফি, আবার এই যে নতুন কিছু খাবার, কিছু বলতে সেমাই বরফি থাকে, কাস্টার্ড থাকে, তারপর নবাবী সেমাই যেটা ওটা থাকে।
তাহলে শুধুমাত্র তিনি হাতের কাজে সুনিপুণা, রন্ধনে মানে রাঁধুনি হিসেবে কিন্তু যথেষ্ট পাকাপোক্ত। ঠিক আছে, একদিন দাওয়াত নিয়ে যেতেই পারে। রান্না পারি অবশ্যই আপু, আসেন সবাই মিলে, অবশ্যই আড্ডা হবে, গল্প হবে, অবশ্যই এখন যে কোনো সময় করা যায় না। আর যে কোনো সময় আপনি ডাকবেন, আমরা এখান থেকে এক ছুটে আপনার ওখানে দেখবেন ডাকা মাত্র হাজির হয়ে গেছে। এই যে ধরেন আমরা অনেক গল্প করছি, অনেক কিছু জানছি, কিন্তু তারপরেও থাকে যে আপু আমাকে যদি একটু কিছু বলতেন, আমিও না আপনার মতো কাজ করতে চাই, পরামর্শ কি দিবেন? আমার কাছে অনেকেই পরামর্শ নিতে আসে যে আমি এটা পারি, তো এটা নিয়ে কাজ শুরু করতে চাচ্ছি, তো কিভাবে করব। আমি তাকে পরামর্শ দিই যে আপনি যে কাজটা পারেন, অনেকে যে কেক বানাতে পারে কিংবা হাতের কাজ পারে, তো আমি পরামর্শ দিই যে আপনি যে কাজটা পারেন সেটা নিয়ে কাজ শুরু করবেন, অবশ্যই শুরু করবেন, কিন্তু যে কাজটা পারেন সেটা নিয়ে আগে জানবেন যে এই কাজটাকে কিভাবে আমি মানে মানুষের কাছে প্রদর্শন করব, পৌঁছে দিব, এটা সম্পর্কে আগে মানে নিজের পণ্য সম্পর্কে নিজেকে আগে জানতে হবে, তারপরে মানুষের কাছে দিতে হবে। আচ্ছা, এখন পর্যন্ত এই যে কি বলবো প্রচেষ্টার সফর অব্যাহত রয়েছে, পথ চলা অব্যাহত রয়েছে, সেটা কোথায় কোথায় পর্যন্ত গিয়েছে? আমার এই প্রচেষ্টা নকশিকর্ণার দেশের বাইরে মেলাতে গিয়েছিল। আচ্ছা, ইন্ডিয়া, মালদাতে 5 দিনের মেলা করে এসেছি, আলহামদুলিল্লাহ অনেক মানে সফলভাবে ফিরে এসেছি। যা প্রোডাক্ট নিয়ে গেছিলাম আমরা, চাঁপাইনবাবগঞ্জ থেকে যতগুলো উদ্যোক্তা গিয়েছিলাম, কেউ একটা প্রোডাক্টও ফেরত নিয়ে আসেনি, এত চাহিদা ছিল। আর আমি আমার প্লাস পয়েন্ট হচ্ছে আমার হাজবেন্ড গিয়েছিল একদিন পর, তা আমি যখন দেখলাম যে আমার প্রোডাক্ট অর্ধেক শেষ, তখন ওকে আবার বললাম, ওই আবার নিয়ে গেল। তার মানে হচ্ছে যে শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জের গন্ডি না, দেশের বাইরে সেটি চাঁপাইনবাবগঞ্জের যে কোনো মেলাগুলো আছে আমি তো অ্যাড হই, যুক্ত হই। আর বাইরে ইন্ডিয়াতে গিয়েছিলাম, এবার এই যে আমাদের দিলনাজ আপু নেপাল গিয়েছিল, ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু আমার মেয়েটার সামনে পরীক্ষা, এই কারণে গেলাম না। তবে এই সুযোগ আবারও আসবে, অবশ্যই। মেয়েকে বাসায় একা রেখে গেলে বাচ্চা কিন্তু দেখবে যে যখন অভিভাবক থাকবে না তখন পড়াশোনায় ফাঁকি দিবে, আর সেটা হচ্ছে কি যে তখন নিজে থেকে অনেক কিছু চেষ্টা করতে যাবে, তখন যে কোনো কিছুই হতে পারে, আর তখন তো মনে হয় যে এখন তো বকবে না, আম্মু তো দেখতে পাচ্ছে না, এই জিনিসটা হয়। কারণ আমরা ওই জায়গাটা পার করে এসেছি। শেষ বেলায় যেটি না বললে না, বা এই যে আপনি পথ চলাটা শুরু করেছেন, নিশ্চয় একটা লক্ষ্য রয়েছে, সেই লক্ষ্য থেকে মানে সেটা পূরণে আর কি কি করতে হবে আপনাকে, বা আর কি কি পরিকল্পনা আছে, নিজেকে কোন জায়গায় দেখতে চান? না, আমি যে এই চাঁপাইনবাবগঞ্জে এখন মানুষ আমাকে চিনে, আমাকে যেন সারা বাংলাদেশের মানুষ এক নামে চিনতে পারে। আপনার কাজের মাধ্যমে, আমার কাজের মাধ্যমে আমি এটাই চাই যে আমাকে আমার কাজের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ চিনুক, আর আমার কাজটাকে আমি ধরে রাখতে চাই, আমি যেন কোনোভাবে পিছিয়ে না যাই। আচ্ছা, আর আরেকটা বিষয় যে বর্তমান সময়ে কিন্তু অনেক অনেক জিনিস আসছে, একটা কাপড়ে কিন্তু অনেক ধরনের জিনিস, নতুন জিনিস আমরা দেখছি, কিন্তু সেটা পুরাতন জিনিসটা ফিরে আসছে নতুনের মধ্য দিয়ে। এই জায়গাটাকে কিভাবে আপনি সমন্বয় করছেন? আমাদের যে ডিজাইনগুলো থাকে, এক ডিজাইন কিন্তু বারবার চলে না, দেখা গেল যে আগের যে ডিজাইনগুলো আছে সেগুলো আবার ফেরত আসে বা নতুন কিছু আছে, তো এখন আমরা দেখতে পাচ্ছি যে পুরাতন জিনিসগুলোই আবার ফেরত আসছে, তো সেক্ষেত্রে আমরা ওভাবেই চেষ্টা করি পণ্যটিকে নতুন ভাবে তৈরি করা, প্রদর্শন করা। হ্যাঁ, কাস্টমার যেন খুশি হয় যে হ্যাঁ আপুর কাছে নতুন নিত্য নতুন জিনিস পাওয়া যাবে, নতুন ডিজাইন পাওয়া যাবে, এই চেষ্টাই করি। আচ্ছা, অনেকের কিন্তু আবদার থাকে যে আপু আপনার কাছ থেকে জিনিস নিচ্ছি, আমাকে গিফট কি দিবেন? অবশ্যই কাউকে কাউকে মানে যখন যেরকম অর্ডার থাকে তাকে সেভাবে গিফট দিই আমি। আচ্ছা, তাহলে শুধুমাত্র আপনি কেনাকাটা না, সুন্দর একটা সম্পর্ক তৈরির সুযোগও পাচ্ছেন। কাস্টমারের সাথে আমার সুসম্পর্ক আছে, আমার রিপিট কাস্টমার বেশি। আচ্ছা, তার মানে আমার কাছে ভালো প্রোডাক্ট পাই বা আমার ব্যবহারে তারা খুশি হয় দেখে আমার কাছে রিপিট আসে। আর এটা কিন্তু দেখবেন আপনি যখন যে কাজটি করছেন সেটাতে যখন সৎ থাকবেন, সে জায়গায় আপনি ভালো কিছু উপহার দিবেন আপনার কাস্টমারকে বলি বা সেবা গ্রহীতা যে তাকে বলি, তিনি কিন্তু তখন বারবার ফিরে আসবেন এবং সেটা গিয়ে বলবেন যে আমি তো আপুর কাছ থেকে এই জামাটা নিয়েছিলাম না, খুব সুন্দর, বা এই কেকটা নিয়েছিলাম আমার খেতে খুব ভালো লেগেছে, তখন কিন্তু বলবে তাহলে আমাকেও ঠিকানাটা দাও। তো আপনারা সেটা কাগজের কলম হোক
কিংবা হচ্ছে সুন্দর জামা কাপড়, হাতে সুত সুতো তৈরি সুন্দর জামা কাপড়, নকশি কাঁথা, সাথে হচ্ছে কেক, হোমমেড কেক, যে কোনো কিছু আপনার বিশেষ দিনটাকে বিশেষ করে তুলতে কিন্তু প্রচেষ্টা নকশি কর্নার পাশে আছে, আপনাদের সাথে অবশ্যই আছে। পাশে আছে। আর আমরা কিন্তু আছি এই যে আপুদের কাছ থেকে তাদের গল্পগুলো শুনে আপুদেরকে আপনাদের কাছ পর্যন্ত একটু সহজেই পৌঁছে দেওয়ার জন্য। রয়েছেন আমাদের সাথে দিলনাজ খানম আপু, বলছেন যে খুব ভালো লাগছে আপু আপনাদের। আমরাও কিন্তু আপনাকে ধন্যবাদ আপু আপনাকে। অবশ্যই। আপনাকেও মিস করছি, আপনাকে হ্যাঁ। কোনো একদিন এই স্টুডিওতে নিয়ে আসলে আসবো। আমরা চাই আপু আপনি কখন সময় দিবেন আমাদের। আর আমরা কিন্তু বিশেষ দিনে বিশেষ মানুষদেরকেই কিন্তু চাই তাদের সাথে কিছুটা সময় কাটাতে। হজরত বেশ কয়েকবার রয়েছেন, বলেছেন যে কি বলো মেঘলা, আমিও রান্না করি। হ্যাঁ, বাইরে প্রবাসে যে আমাদের বন্ধুরা আছেন তারাও কিন্তু রান্না করেন, আর সেই সুবাদে অনেক ধরনের রান্না। শুধু এখন কিন্তু রান্না ছেলে বা মেয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, রান্না সর্বজনীন হয়ে গেছে, সবার জন্য হয়ে সবাই গেছে। করে এখন রান্না। তো শ্রোতা বন্ধু, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এতক্ষণ আপনারা শুনলেন ঈদ উল আজহা উপলক্ষে কন্টেন্ট ক্রিয়েটর উদ্যোক্তাদের নিয়ে তাদের ঈদ অনুভূতি, তাদের পথ চলা, তাদের এই সফলতার গল্প নিয়ে অনুষ্ঠান হারভেস্টার। আজকে আমাদের স্টার ছিলেন শরীফা খাতুন, মোসাম্মদ শরীফা খাতুন, আর আপনাদের সাথে ছিলাম আমি মেঘলা। আগামীকাল আবারও কথা হবে অন্য কোনো উদ্যোগ নিয়ে, অন্য কোনো কন্টেন্ট নিয়ে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। শেষ বেলায় যারা নিজেকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে চায়, একজন উদ্যোক্তা হিসেবে, তাদের জন্য কি পরামর্শ দিবেন? যারা নিজেকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে চান তাদের বলবো যে আপনারা মানে সাহস নিয়ে এগিয়ে যান, যে আমি এই কাজটা করতে পারবো। আর একজন মহিলার আত্মনির্ভরশীল হওয়া দরকার, কারণ নিজের জন্য, নিজের বাচ্চা কাচ্চার জন্য। আমার হাজবেন্ডের কাছে হাত পেতে কিছু না চেয়ে আমি যদি আত্মনির্ভরশীল হই, তাহলে আমি এটা নিজে থেকেই অনেক কিছু করতে পারবো। তাই যারা হতে চান তারা মানে পিছিয়ে না থেকে হয়ে যান, জাগিয়ে তুলুন, আর সর্বোপরি ধৈর্য ধারণ করুন। ধৈর্য তো অবশ্যই থাকতে হবে, ধৈর্য না থাকলে কোনো কাজে টিকা যাবে না, থাকা যাবে না। আর বর্তমান সময় কিন্তু হচ্ছে প্রতিযোগিতার আর সহযোগিতার। তাহলে আমরা প্রতিযোগী না হয়ে সবাই সহযোগী হিসেবেই কাজ করি বা করব, তাহলে কিন্তু আমরা নিজ নিজ জায়গা থেকে স্বাবলম্বী হতে পারবো, অন্যের মুখেও হাসি ফোটাতে পারবো। তো সবাই ভালো থাকুন, কথা হবে আবারও শেষ বেলায়। কিন্তু ওমর আলী বলছেন আপু খুব সুন্দর, আপুর মনটাও খুব সুন্দর। হ্যাঁ অবশ্যই, আর আপুর কথাগুলো কিন্তু খুব চমৎকার। মুর্তজা খান বলছেন কেমন আছো বান্ধবী? আমার বন্ধু। আচ্ছা, বন্ধু শেষ বেলায় বান্ধবীকে মনে করেছেন, তবে ঈদ মোবারক আমাদের পক্ষ থেকে। আজকের মতো শেষ করছি। শুভকামনা আপুর জন্য আমাদের পক্ষ থেকে, আর আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি। শেষ বেলায় শুভ সন্ধ্যা। সবাইকে আবার ঈদ মোবারক।